আগের দিনে পায়ের বিভ্রাট হওয়াতে ওই যে কেটে রাখা গাঁদা গাছগুলো যেগুলো আমি বারান্দায় লাগাবো সেগুলোকে আমি প্রতিস্থাপন করতে পারিনি। এটা আলপনাদি করেছে, সেটাই আজকে দেখতে এলাম। আর একটা শীতের সুন্দর একটা দিনে, রৌদ্র করজ্জ্বল দিনে রোদ্দুরকে সমান তালে ব্যবহার করতে হবে, তাই না? এই লেপটাকে আজকে এখানে মেলে দিয়েছি। ওপরে এসেছেন আমার শ্বশুরমশাই, কালকে টুপুরের একটা পরীক্ষা আছে, নাতনির সঙ্গে একটুখানি কথাবার্তা বলতে। তো এখন বিস্কুটের কৌটো থেকে তিনি তার পছন্দ মতো বিস্কুট বেছে নিয়ে তারপর খেয়ে তারপর নাতনির কাছে গেলেন। এবার হবে দাদু নাতনির অনেকক্ষণের কথোপকথন। গাছগুলোর সাথে আমার এরকমভাবে কথা হলো এখনই যে আমি কয়েকটা দিনের জন্য বাইরে যাচ্ছি, তোমরা আমার জন্য সারপ্রাইজ সাজিয়ে রেখো। আমি এসে তোমাদের থেকে খুব আনন্দ পেতে চাই, তোমরা সেই ব্যবস্থা করে রেখো। আমি জানি আমার গাছগুলো আমার কথা শুনেছে এবং সেটা তারা ব্যবস্থা করে রাখবে। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছে। আমরাও খুব ভালো আছি। শিলিগুড়ি শহরে আবহাওয়া একদম পরিষ্কার, ঝকঝকে রৌদ্র করজ্জ্বল দিন, যার ফলে আমরা ভালোই আছি এবং পায়ের যন্ত্রণা তুলনামূলকভাবে কালকের থেকে অনেকটাই কম। এখনও পর্যন্ত কোনো ওষুধ না খেয়েই চলছি এবং আশা করছি খুব স্মুথলি আমাদের যাওয়া এবং আসা আমরা সম্পূর্ণ করে ফেলতে পারবো। কথাবার্তায় বুঝতেই পারছেন খুব শিগগিরই আমাদের হয়তোবা বেরিয়ে যাওয়ার পরিকল্পনা আছে। 5টি কুশন কভার, মানে 2টো সেটের আর কি অর্ডার দিয়েছি। তার মধ্যে একটি সেট হচ্ছে এটা, আর একটি সেট হচ্ছে এটা। এটা ভালো করে আসলে কাচতে হবে, সেই জন্য এখানে রেখেছি। কিন্তু এটা ভীষণ কোচা মোচা এসেছে এবং এর ভেতরে জাস্ট একটা আলগা একটা প্যাকেটের মধ্যে দিয়ে জাস্ট এসেছে। মনে হচ্ছে অনেক দিন এরমভাবে কুচিয়ে মুচিয়ে পড়েছিল আর কি। খুব একটা ভালো কোয়ালিটি না, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এগুলো 150 করে নিয়েছে, 150 টাকায়। এর থেকে ভালো কিছু একটা আশাও আমি করছি না, তবে এইটার মধ্যে একটা কেমন সোদা সোদা গন্ধ আছে, ওই জন্য এটাকে আমি নিচে রেখেছিলাম। তো যাই হোক, দেখতে খুব সুন্দর। এটা যেমন ভালো, তুলনামূলকভাবে ভালো যেটা পেতেছিলাম, কিন্তু এটা না কেচে ব্যবহার করাই যাবে না আর কি। এখনই এটাকে কেচে দিই এই আর কি। বড্ড কুচিয়ে মুচিয়ে, এটা অনেক দিনেরই প্রোডাক্ট আর কি। এটা আলমারি বন্দি ছিল, সেখান থেকে দিয়ে দিয়েছি। একটা সোদা সোদা গন্ধ, অনেক দিন পরে থাকলে যেমন হয়। তবে অক্ষয় অমর তো নয়, ওই ধরুন বছরখানেক খুব সে চলবে, তারপর তো এগুলো ফেলে দিতে হবে। যার ফলে এটা চেঞ্জ করছি। 150 টাকার জন্য আর কী বলবো। পরন্ত বেলায় আমার বোগেনভেলিয়াটাকে লাগছে দেখুন, একেবারে সেই সুন্দর লাগছে, অপূর্ব। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে দিনের বেলাতে সেরকম আর খুব একটা ব্লগ আমি করিনি, কারণ দিনেতে আমি কালকের ব্লগটাকে কিছুটা এন্ড করেছি। তাছাড়াও আজকে দিনের ব্লগের টেম্পো আমার ডাউন ছিল। তো এখন একটা হচ্ছে যে শীতকালের একটা ট্র্যাপে আমি পড়ে গিয়েছিলাম। সেটা হচ্ছে এই যে লেপ আমাকে ডাকছিল, বলছিল আয় 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 5 মিনিটের জন্য শুয়ে যা। সেই 5 মিনিটের জন্য শুতে গিয়ে গেলাম ঘুমিয়ে। এটা এখন আমার সাথে প্রায়ই হচ্ছে। সে ভোরবেলায় উঠি কি একটু কম ভোরবেলায় উঠি, আমার এই যে হলেই এটা আমাকে একেবারে এমনভাবে টানে, এই যে কম্বলটি বা যেটাকে বলে লেপ। তো সেটার ভিতরে ঢুকে গিয়ে আমার বহু সময় নষ্ট হয়ে গেছে। তো এখন সকালবেলাতে তো ব্লগ হয়েছে সর্বসাকুল্য বোধ হয় 3 মিনিট 4 মিনিটে। তো এখন যাই হোক, সন্ধ্যেবেলা থেকে আবার যতটুকু হয় ততটুকু, যদি 8 মিনিটের বেশি হলেই মোটামুটি ঠিকঠাক একটা ব্লগ ধরে নেওয়া হয়, অ্যাডের দিক থেকে। 8 মিনিটের বেশি হলে মাল্টিপল অ্যাড আসে, সুতরাং ব্লগটাকে ঠিকঠাক ধরা হয়। কিন্তু ব্লগের একটু যেটাকে বলে অ্যাডের কোয়ালিটি, সেটা একটু ইনক্রিজড হয় যখন 15 মিনিটের উপর হয়। যার ফলে ডেইলি লাইফস্টাইল ব্লগাররা বেশিরভাগ সময় দেখবেন তারা 15 মিনিটের উপরে ব্লগ করে থাকে। আমি সে আশা আজকে খুব একটা করছি না, কারণ আমি যা হোক একটা ব্লগ দিলেই হলো। কিন্তু আমার ইচ্ছা হচ্ছে আমি এই ব্লগটাকে কালকে পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার না, একদম এটাই আমার একদম পরিষ্কার কথা। তো এখন যেন মনে হচ্ছে এখান থেকে উঠে ফেলার পর ঠিক উঠেছি, আবার যেন এটা হাত বাড়িয়ে আমায় বলছে আয় না একটুখানি, আয় না একটুখানি, কিন্তু আর যাওয়া যাবে না। এ এক অদ্ভুত রকমের ব্যাপার বটে সত্যি, এই শীতকালের লেপের টান, ওফ বাপরে বাপ। আজকে মিশো থেকে শুধুমাত্র ওই কুশন কভারের 2টো সেটই আসেনি, আর একটা এসেছে হচ্ছে ওই সম্রানি কাপ যেগুলোকে বলে, সে কাপেরও একটা আমি অর্ডার দিয়েছিলাম। আসলে এগুলো একটু সুন্দর সুন্দর গন্ধ সমেত আর কি। এমনিতে তো যেগুলো আসে সেগুলো ভালোই, কিন্তু কিন্তু কি হয়েছে, এগুলো এত ছোট এসেছে, আমার আগেরগুলো প্রায় শেষের পথে, একেবারে শেষ হয়ে যাচ্ছে। 3-4 দিনের মাথায় তো মিশোর ডেলিভারি হয় না। অ্যামাজনের ডেলিভারিটা এখন তাড়াতাড়ি করে, কিন্তু মিশোর ডেলিভারি দিতে কোনো কোনো প্রোডাক্টে প্রায় 10 দিনও লেগে যায়। যার ফলে এখন ওই 6-7খানা বাকি রয়েছে, কিন্তু আমি প্রায় 5-6 দিন আগে এটা অর্ডার দিয়েছিলাম। এটা তুলনামূলক তাড়াতাড়ি এসেছে, কিন্তু
এত ছোট ছোট, হ্যাঁ গন্ধ ভারী সুন্দর, ধোঁয়াও ভালো হচ্ছে, কিন্তু সময়গুলো এত অল্প মানে মধ্যে মানে মিশে যাচ্ছে আর কি, যার ফলে এটা খুব একটা আমার কাজের হলো না। এতগুলো ঠিক আছে, অভিজ্ঞতা হলো একটা, আর কিছুই না। তো সন্ধেবেলাতে এখন দিয়ে দিচ্ছি। এরপরে ওই আমি তো দুবার করেতে হনুমান চালিসা পড়ি, তো বীজ মন্ত্র জপ করা এবং হনুমান চালিসা পড়া আমার দুবারই হয়। তো এখন এই হনুমান চালিসা পড়তে না পড়তেই মানে এটা শেষ হয়ে গেল। আর গন্ধ যেটা সাংঘাতিক আহামরি কিছু তেমনটা মোটেই নয়, বরং নর্মাল সম্রানি কাপের যে গন্ধ সেটা বরং অনেক ভালো। তো এটাতে হ্যাঁ একটা মৃদুগন্ধ সুগন্ধ ছিল বলে, তবে আহামরি মোটেই কিছু না। তো জিনিসটা ঠকা হয়ে গেল বন্ধুরা। ঠিক আছে, অভিজ্ঞতা আবারও বলছি, এটা এরপরে আর কিনবো না। ধোঁয়া উঠছে যথেষ্ট, গন্ধটা একটা হালকা মৃদুগন্ধ, মন্দ গন্ধ নয়, ভালোই লাগছে। কিন্তু একবার হনুমান চালিসা পড়তে পড়তে এটা শেষ হয়ে গেল। ঠিক পোষাবে না ব্যাপারটা দিয়ে। একটা কিনেছি ঠিক আছে, ব্যবহার করছি তাও ঠিক আছে, কিন্তু দ্বিতীয়বার এটা রিপিট করবো না। তার থেকে আমার ওই নর্মাল সামরানি কাপগুলো যেগুলো সেগুলোই ভালো, তো ফ্লেভার দিয়ে কাজ নেই। সন্ধেবাতিতে দেওয়া হলো, মানে কোথাও না কোথাও ঘরটা বড্ড অবিন্যস্ত। এই জামা কাপড়গুলো এতক্ষণ অগোছালো ছিল, সেগুলো গোছানো হলো। কিন্তু যাই হোক, সব জামা কাপড় দেখানো যাবে না, কিন্তু ঘরটা সব মিলিয়ে খুব অগোছালো। চলুন একদম 10 মিনিটের মধ্যে ঘরটা গুছিয়ে ফেলি। হ্যাঁ, ব্যাপারটা কিন্তু 10 মিনিট মানে 10 মিনিটও পুরো নয়, তার আগেই আমি গুছিয়ে ফেলেছি। আমি ইদানিং খেয়াল করছি আমার হাতের স্পিড কিন্তু অনেক বেড়েছে, একটু মেদ বাহুল্য কমেছে আমার নিজে, সেটা ওজন মেশিনও সেটা বলছে, আমি কাজ করতে গিয়েও কিন্তু সেটা বুঝতে পারছি। তবে মেদ বাহুল্য সামান্যই কমেছে, আরও অনেকটাই কমাতে হবে একটু। ঠিক আছে, খুব তাড়াহুড়ো কিছু করছি না, নিজের সাথে খুব একটা জোরাজুরি করছি না, ধারাবাহিকভাবে থাকলে ব্যাপারটা হবে আস্তে ধীরে। তো যাই হোক, এখন কাজগুলো সেরে নিই। এখন কি হয়েছে জানেন, আজকে তো ব্যায়াম করিনি আমি, পায়ে যেহেতু সমস্যা ছিল। তো এখন ওই হাঁটু মুড়ে কোনো কিছু, তখন সকালবেলাতে হাঁটু মুড়ে বসতে পারছিলাম না, পায়ে চাপ লাগছিল। তো এই জায়গাটাতে যার ফলেতে এত আবর্জনা জমা হয়েছিল। এমনিতে আমি কিন্তু মাটিতে আর এখন ব্যায়াম করতে পারি না, তো ঠান্ডা লাগে। তো যার ফলেতে এই বিছানাতেই আমি শুয়ে শুয়ে যাবতীয় যা যা কিছু করি। তো এটাতে এত জিনিসপত্র হয়ে গেছে এই খাটটায় যে আমার খুব অসুবিধা হচ্ছিল। আর আজকে তো আরোই বেশি। আর এই যে যে গোলাপি রঙের যে কাভারটা দেখছেন, এটাতে ছিল হচ্ছে লেপটি, যেটা আমি আজকে রোদ্দুরে দিয়েছিলাম। তো এটা না প্রচুর স্পেস, এটার মধ্যে যত আমার ওই গরমের বালাপোষ যেগুলো আজকে কেচে দেওয়া ছিল সেগুলো সব কিছু ঢুকিয়ে দিলাম। এটা কালকে ডিভানের ভেতর চলে যাবে। আর ডিভানের ভেতর যাবে জন্যই এটা আমি আর ওই খাটে রাখছি না, আমি চেয়ারের ওপর তো রেখে দিচ্ছি। তো এদিকে এই জায়গাটাকে একটু বিন্যস্ত করে নিই, কারণ লেপটা সরে গেছে। এই যে লেপের যে জায়গাটা, যেটা এখন সরিয়ে দিলাম, এটার ভেতর লেপটা ছিল, তো ওই অনেকখানা জায়গা নিয়ে নিচ্ছিল। তা এখন আজকে থেকে তো ওই লেপটা আমরা রায় দিচ্ছি। তো এখন এই জায়গাগুলোতে এই যে শীতের জামা কাপড়গুলো যেগুলো এরকম করে রাখা আছে, সেগুলো সব এক লাইন বরাবর দিয়ে এগুলোকে ঢেকে দিই। ঢেকে না দিলে একদম রাস্তার পাশের রাস্তা, মানে সরি রাস্তার পাশের একটা জায়গা, সেটা বিনা পয়সার পাউডার মেখে সেটা কিছুক্ষণের মধ্যে সাদা হয়ে থাকে আর কি। মানে দিনে এই আপনি ধোবেন বা মুছবেন, এই সাদা সাদা হয়ে যাবে, কিছু করার নেই। গ্রিলগুলো প্রায় দিন মানে ধোয়া হয়, প্রাইমার দেওয়া আছে তাই জং হয় না, মানে রং করা আছে। কিন্তু মানে আজকে আমি ধরুন জল দিয়ে পুরো একদম ঝকঝকে করে দিলাম, বিকেলের মধ্যে দেখবো আবার একটা সাদা রঙের পলেস্তারা পড়ে গেছে বা একটা আস্তরণ পড়ে গেছে। তো যাই হোক, এই যে সকালবেলা না, তখন ওই দুপুরবেলাতে এগুলো কেচে দিয়েছিলাম, সেগুলো স্যার মেলা হয়নি। কিন্তু এত বাজে, মানে আজকে যে কেনাকাটাগুলো করেছি না, কোনোটাই ভালো নয় বন্ধুরা। মানে সম্রানি কাপটাও ঠকেছি, প্লাস এগুলো একদম মানে প্রথমবার একটু কাচার পরে জাল হয়ে গেছে, মানে দু পিঠ একদম এদিক ওদিক দেখা যাচ্ছে। এত খারাপ লাগছে কি বলবো, মানে জাস্ট কি বলবো, মানে একদম বাজে। তবে কি ওই সম্রানি কাপ পুড়িয়ে দিলে পুড়ে যাবে, আর এইগুলো ওই 1 বছর খানিক খুবসে ব্যবহার করে এগুলো ফেলে দিতে হবে। এগুলো আর 1 বছরের বেশি কোনোভাবেই ব্যবহার করা যাবে না। একজন দেখলাম জিজ্ঞেস করেছেন যে আমি একাদশীর দিনে কি খাই, সেটা একটু ডিটেলসে বলতে। খাওয়া তো যত ওই সব দিনগুলোতে কম ভাবনা চিন্তা করা যায় ততই ভালো। কিন্তু তবুও যখন জিজ্ঞেস করেছেন তখন বলি যে খুব সামান্য, মানে যখন সকালবেলা উঠে প্রথম যে পুজোটা সেরে আর কি, সেটাতে ব্রেকফাস্টের টাইমটাতে আমি খাই হচ্ছে সামান্য একটুখানি, মানে 1 মুঠেরও কম সাবুদানার খিচুড়ি। সাবুদানার খিচুড়িটা খেতে আমার একদম ভাল লাগে না, তার ফলে ওটা আমার খুব খিদের মুখেও আমি মোটেই বেশি খেতে পারি না। তা যার ফলে ওটা একদমই একটুখানি খাই, যাতে করে যা হোক একটা কিছু
মানে পেটে যায় আর কি। আর তারপরেতে পুজো করি। পুজো করার সময় তো ওই ফল প্রসাদ দিয়ে পুজো করা হয়। তা সেটাকে প্রসাদ হিসেবে নিই। আর তারপরেতে একদম ওই সানডাউন হওয়ার জাস্ট আগ দিয়ে আমি খাই হচ্ছে ডালিয়ার খিচুড়ি। ব্যাস ওই একবারই এটুকুই। তারপরে আর সূর্য অস্ত চলে গেলে তারপর আর কিছু খাই না, জল ছাড়া। আর সেদিনটাতে কোনো নেশাজ জিনিসপত্র যেটাকে বলে চা, নেশা তো আমার কেবলমাত্র নেশা আমার নেই সত্যি কথা। একটু চাটা খেলে ভালোই লাগে, কিন্তু সেটাও সেদিনকে খাই না। প্রচুর পরিমাণে জল খাই। তবে একাদশীর দিনে কোনো একটা একাদশীতে সারা বছরে একটা নির্জলা থাকতে হয়, সেরকম একটা কিছু শুনলাম। আমার পক্ষে মনে হয় না সেই একাদশীটা পালন করা সম্ভব হবে নির্জলা থেকে। একাদশী করবো, কিন্তু নির্জলা থাকা আমার পক্ষে ডিফিকাল্ট। কিছু হেলথ বেনিফিট আছে কি না জানতে হবে, আর যদি থেকেও থাকে তাহলেও সেটা আমার পক্ষে করা সম্ভব না, কারণ আমার একটু জল বেশি লাগে। আমার থেকেই জল তেষ্টা পায়, আমি সেটা পারবো না হয়তো বা। এই টোটকার ব্লগ শেয়ার করার পর থেকে বিভিন্ন রকম মিশ্র প্রতিক্রিয়াই বেশি হচ্ছে। বহুজনেই ভালো ভালো কথাই বলছেন, ইনফ্যাক্ট বেশিরভাগ জনেই তাই। বা কেউ একটুখানি বিরুদ্ধ মন্তব্য করছেন। কালকের যেটা ব্লগ দিয়েছি তারপরেতে এই মন্তব্য সংখ্যাটা একটু বেড়েছে, এবং এই ধরনের কথা আসবে জন্যই স্বর্ণ কিন্তু আমাকে বারণ করে যে ঝিনুক, এগুলো নিজের বিশ্বাস নিজের কাছে রাখ, এগুলো বাইরে খুব একটা বলিস না, এগুলোই। তো যাই হোক, কয়েকজনের মন্তব্য আসলে মনে লেগেছিল, সেই জন্য এই কথাটা বলেছিলাম। অনেকের কাছেই এক এক রকমের মনে হয়েছে ব্যাপারগুলোকে, কিন্তু আমি দেখুন, নজর লাগা টাকা সেগুলো ঠিক আছে, যার তার ব্যাপার। সন্তান আসলে এক একজনের মা বা বাবা এক এক রকমভাবে তাদের মনের গতি বদলে যায়। কিন্তু এই যে লবণের টোটকা, এটা যে কি সাংঘাতিক এফেক্টিভ, এটা যারা নিয়মিত করতে পারবে তারা জানবে। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে আমার রান্নাঘরে। এই যে দেখুন, দেখতে পেয়েছেন কি? আমি নর্দমার মুখে কিন্তু সল্ট দিয়ে দিয়েছি, প্রত্যেক দিন দিই বাথরুমে, মুখগুলোতে, তারপরেতে কমরের মধ্যে ছড়িয়ে দিই। তো এটা আমার অভ্যেস হয়ে গেছে, এবং যেটা বাস্তবে নিজে করছি না সেটা আমি আপনাদেরকে কেন বলতে যাবো বন্ধুরা। আমি প্রত্যেক দিন ব্লগ করছি, এরকম যদি আমি ভুলভাল জিনিস আপনাদেরকে বলি, মানুষ 2 দিন দেখবে, 3 দিনের দিন আর দেখবে না আমার ভিডিও। উল্টো দিকে দর্শকদের বোকা বাবার পৃথিবীর সব থেকে বড় বোকামি। কাজে যেটা আমি করছি, উপকার পেয়েছি কেবলমাত্র আমি সেটুকুই বলছি। খুব ফালতু ফালতু জিনিস নিয়েছিলাম, করেছিলাম, কোনো কিছু লাভ হয়নি, সেরকমও বহু আছে। সেগুলোকে কোনোদিনও বলেছি? বলি না। যেগুলো সত্যি সত্যি লাভ দিয়েছে আমি কেবলমাত্র সেগুলো আপনাদের বলেছি। কালকে আমার মেয়ের পরীক্ষা, তাকে টিফিন টিফিন সমস্ত কিছু করে দিতে হবে। কালকে তাকে ভারী টিফিনই দিতে হবে, আলুর পরোটা দিয়ে দেবো ঠিক করেছি। কারণ কালকে সে ওই পরীক্ষা দিয়ে একদম টিচাররা বাসে তুলে দেয়, তারপর ওরা সব বাসে উঠে লাঞ্চ করে। তো ওর কালকে 1টার মধ্যেও ফেরত চলে আসবে সেরকম জানি। তো এসে ওর এত প্ল্যান যে ও কি করবে, কি ও বাড়িতে ফিরেই ও চুল ছাটাতে চলে যাবে, তারপরেতে সন্ধেবেলা মেহেন্দি পরবে। মেহেন্দি পরাটাতেই আমার চিন্তা হচ্ছে, কারণ হাত দুটো জুড়ে থাকলে পরশু দিনে ভোরবেলাতে আমাদের বেরোনো, একদম ভোরবেলা, শতাব্দী 4টের সময় উঠতে হবে। তো আমি বলছি, কখন প্যাকিং করবি রে বাবা? কিচ্ছু প্যাকিং করেনি, হয়ে যাবে মা, 10 মিনিটের তো ব্যাপার। কিন্তু তবুও আসলে সত্যিই সেটা খুব অল্প সময়ের ব্যাপার। কিন্তু জানেন তো, আমাদের এই ডিভানগুলো না একা একা খোলা যায় না। এই ডিভানের ভেতরে যাবতীয় আমাদের ট্রলি বলিগুলো আছে, সেগুলোকে কালকে আমাকে বার করতে হবে। আমার আর বুম্বাদার প্যাকিংটা কালকে ও আসার আগেই আমাকে করে নিতে হবে। ও এসে ওরটুকু করে নিয়ে ও যেখানে খুশি যাক। আর আমাদের কালকে মেহেন্দি পড়াবে হচ্ছে, আমিও পরবো, যাবো মা তার কাছে একটু সেজে গুজে যাবো। তো কালকে মেহেন্দি পড়াবে যে আমাদের পাশের ফ্ল্যাটে আজাজি কাকিমার নাতনি, ও খুব সুন্দর মেহেন্দি হাতে টাতে এসব কাজগুলো করে, ও ভালো কেকও বানায়, খুব ভালো কেক বানায়। এখন আজকে একটা কথা নিয়ে মায়ের সাথে আমার ইয়ে হলো যে মাঝে মাঝে এত হতাশ লাগে বন্ধু, কি বলবো, যে কিছু কিছু চিন্তাভাবনা থেকে না মা বাবারা কিছুতেই বেরোতে পারে না। মানে তাদের ওই মন মানসিকতা থেকে এই প্রজন্মে বোধহয় তাদের মুক্তি নেই, জানি না আমাদের প্রজন্মেও মুক্তি আছে কি না। ছেলে মেয়ে সব এক, অ্যাকচুয়ালি এক নয়, আলাদাই বোধহয়, জানি না, তাই তো হবে। নাহলে মায়েরা এরকম কেন করেন? আমার মার ভাদ্রতে জন্ম, আমার মেজো মামারও ওই ভাদ্রেই জন্ম। তা আমার মেজো মামা তো সাধু ছিলেন, তার অনেক শিষ্য, মানে তিনি গৌড়ীয় মঠের সন্ন্যাসী ছিলেন। তো মেজো মামা মারা গেছেন। মেজো মামার যে সন্ন্যাসের যে তার পরবর্তীকালীন যে পদটা, মানে হারগুলো, মানে আমার মেজো মামার অনেকগুলো মঠ ছিল, মঠের তিনি প্রধান ছিলেন। তিনি তার এই প্রধানের কাজটা পরবর্তীকালে বাসুদেব মামা বলে একজন, আর আমরা মামা বলি, ওই বাসুদেব ইয়েকে দিয়ে গিয়েছিলেন, বাসুদেব মামাকে। তো বাসুদেব মামা সে কী করেছেন, ওই কেন্দ্রায়, তারপরে বৃন্দাবনে, মায়াপুরে, বিভিন্ন জায়গাতে আমার মেজো মামার জন্মদিনের দিন এই বছরই প্রথম স্টার্ট করেছেন। ওই রাজস্থান থেকে খুব ভালো কারিগর দিয়ে মূর্তি টুর্তি বানিয়ে নিয়ে এইসবগুলো করে একটা মূর্তি প্রতিষ্ঠা করার একটা ব্যাপার হয়েছিল। এবার হয়েছিল সেটা কেন্দ্রায়।
তো মা খুব যেতে চেয়েছিলেন সেখানটাতে, এবং মা আমাদের ওখানকার এক দাদাকে হাতে পায়ে ধরেছিলেন যে আমি যেতে চাই, তুমি আমাকে নিয়ে চলো। তো সে রাজি হয়নি, মানে খুবই একেবারে ভীষণ মানে না আমি যেতে পারবো না যেতে পারবো না করায়। আর তারপরেতে আমাদের দিকের এক আত্মীয়, তাকে মা জিজ্ঞেস করেছে, তিনি না 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 এসো না এসো না, কেন্দ্রার রাস্তা ভীষণ খারাপ। পরবর্তীকালে জানতে পারি যে কেন্দ্রা বলে যে জায়গাটা, সেখানকার রাস্তাটা ভীষণ ভালো, মানে একদমই ঠিক হয়ে গেছে। মানে এককালে হয়তো খারাপ ছিল, কিন্তু এখন কেন্দ্রার রাস্তা, পাণ্ডবেশ্বর কেন্দ্র, এই সমস্ত জায়গাগুলো খুব একটা খারাপ অবস্থায় নেই। সেটা আমি জানতে পারলাম আজকে, যে মা যে এত কিছু করেছে, এত চেষ্টা করেছে, তারপর মা যেতে পারেনি। একে তো মাকে বাড়ি থেকে বার করা যায় না, তারপর একটা মা ওই সময়টায় মেজো মামা নিজের ভাই কত নাকি 5-6 হাজার শুধু ওই জন্মদিনের দিন, মানে মেজো মামার জন্মদিনের দিন শুধু নাকি ভক্ত এসেছিলেন কেন্দ্রায়। তা মাকে ওরা স্পেশাল গেস্ট করতে চেয়েছিল, মা যেতেও চেয়েছিলেন, কিন্তু মা আমাদেরকে বলেননি। কেন আমাদেরকে বলেননি? না, তোদের অসুবিধে, তোদের বাচ্চার পরীক্ষা, হ্যানা ত্যানা, আমাকে নিয়ে যেতে কোনো মা, আমরা যদি মায়ের দায়িত্ব নিলে আমাদের যদি সংসারে কোনো অসুবিধে হয়, যদি সংসারে কোনো অশান্তি হয়, এই চিন্তাভাবনার বশবর্তী হয়ে মা আমাদেরকে বলেননি। তা আমি বললাম যে 3টে মূর্তি করে নিয়ে এসছে বাসুদেব মামা, 3টেই কি বসানো হয়ে গেছে? বললো না, একটা হয়েছে, পরের কবে কবে আবারগুলো হবে। কোথায় হবে? না মায়াপুরে আর বৃন্দাবনে। আমি বললাম এর পরে বাসুদেব মামাকে আমি ফোন করবো, বাসুদেব মামার ফোন নাম্বার নিয়ে নিলাম, নিয়ে এবার আমি ফোন করবো যে তুমি এবার আমাকে বলবে যে কোথায় যেতে হবে। মা যদি একে তাকে পা ধরতে বাকি রেখেছিল, আমার এত খারাপ লাগলো শুনে, যে দুটো মেয়ে থাকতে, রীতিমতো শক্ত সমর্থ দুটো মেয়ে থাকতে মাকে এরকমভাবে রিজেকশনের সম্মুখীন হতে হলো। কারণটা মার নিজেরই, কারণ মা মেয়েদের বলেনি। তো আমি বলেছি যে পরে আমি তোমাকে নিয়ে যাব, তুমি কোনো চিন্তা করো না। তবে খুব কষ্ট হলো আজকে। অথচ দেখুন বন্ধুরা, সামান্য সামান্য ছোট ছোট ব্যাপারে আমার শ্বশুরমশাই যেমন ভীষণ টায়ার্ড হয়ে ফিরেছে, বোম্বা দাদা মুখটা ঝুলে গেছে, সে অবস্থাতেও তাকে যেতেই হবে। না, তোকে আমাকে ইনকাম ট্যাক্স লয়ারের কাছে যেতেই হবে, এখানে তোকে আমাকে নিয়ে যেতেই হবে। মানে সে একটা আলাদা রকমের অধিকার বোধ, আলাদা রকমের দাবি, কারণ তিনি ছেলের বাবা। আর আমার মা 77 বছর বয়সে এখনও তিনি মেয়ের মা হয়ে রয়েছেন, এবং এটা কিন্তু মায়ের নিজের ধারণা। আমাকে যদি মা বলতেন যে তুই আমি যেতে চাই, কী করে যাবো বলতো, একবার যদি এই কথাটা বলতো আমাকে নিয়ে যান, সেটা যদি মাও বলতেন, যদি বলতেন কী করে যাবো বলতো, আমি নিজে চলো তোমাকে নিয়ে যাচ্ছি বলে আমি নিয়ে যেতাম। আমি বাসুদেব মামাকে বলবো যে মায়াপুরে আর পক্ষে ট্রাভেল করাটা একটু ডিফিকাল্ট, এটা ঠিক কথা, মার কিছু সীমাবদ্ধতা এখন অনেক বেড়ে গেছে, এটা ঘটনা। কিন্তু তবুও যদি বৃন্দাবন হয়, বৃন্দাবন থেকে তো সরাসরি ফ্লাইট আছে না, বাগডোগরা থেকে বৃন্দাবনে ফ্লাইট যায়, তো ফ্লাইটে করে সরাসরি মানে বাগডোগরা থেকে বৃন্দাবন, বৃন্দাবন থেকে বাগডোগরা, কোনো সমস্যাই নেই। মায়াপুর হলো নিয়ারেস্ট ইয়েটা বোধ হয় ওই দমদমই, সেখান থেকে 127 কিলোমিটার। কী এমন ডিফিকাল্ট? হ্যাঁ, নিয়ে যাওয়াই যায়, মনের ইচ্ছাটাই জরুরি। কিন্তু এটা হতে পেরে মাকে এত অপমানিত হতে হয়েছে, একজনের পা ধরতে প্রায় ওই রকম একটা অবস্থা যে আমাকে নিয়ে চলো, এটা আমি জানতে পারি না, খুব দুঃখ পেয়েছি। কিন্তু যিনি রিজেক্ট করেছেন তার দিক থেকেও তিনি ভুল কিছু না, তার মামার প্রতি কোনো রকম টান নেই, তিনি ভদ্রলোককে কোনোদিনও দেখেননি, তিনি হঠাৎ করে তার কাজকর্ম সব কিছু পরিবার সন্ততি ছেড়ে তিনি বা যাবেন কেন? তো যাই হোক, এসবগুলোই অনেক কিছু নিয়ে আজকে সন্ধ্যেবেলার পর থেকে আপনাদের সাথে যে লাফিঝাপি কথা বললাম, তারপর মায়ের সাথে কথাটা হলো, তাও প্রসঙ্গ একটা এলো সেই জন্যই, মানে যিনি এই কাজটা করতে মাকে ভীষণভাবে বাধা দিয়েছিলেন, না না এসো না এসো না, কেন্দ্রের রাস্তা খুব খারাপ, সেই আত্মীয় প্রসঙ্গে একটা কথা এলো, তাই জন্য এতদিন পর মা এই প্রসঙ্গটা আমার কাছে বললেন। তো যাই হোক, কী আর বলবো বন্ধুরা, আর কিছু বলার নেই। আজকের দিনের জন্য বরং বিদায় নিই, আমার ব্লগটাকে ছোটো করাটাই আজকে আমার খুব ইচ্ছা, সত্যি কথা। কারণ কালকে খুব চাপের দিন আছে, তাড়াতাড়ি শুতে হবে, ভিডিও এডিট করে রেখে যেতে হবে। চলুন, দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশান বেলটা কাম করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণে।